হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একদম আজকে ব্রাইট অ্যান্ড সানডে মর্নিং দিয়ে দিনটা শুরু হয়েছে। কালকে সারাদিন বৃষ্টির পর আজকে ওয়েদারটা দারুণ করেছে। যাই হোক, এই নতুন দিনে সকাল সকাল নতুন পজিটিভ এনার্জির সঙ্গে আজকে আমরা আমাদের ডিসকাশন শুরু করব। এখন বাজছে প্রায় 8:40। তো আগের দিন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে শুরু করেছিলাম, সে টপিকটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ডের থার্ড পার্ট, মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের প্যানক্রিয়াস। ইয়েস, প্যানক্রিয়াস। তো আগের দিন আমরা প্যানক্রিয়াসের স্ট্রাকচার, প্যানক্রিয়াসের বিভিন্ন এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয় সে সম্বন্ধে ডিটেল ডিসকাশন করেছিলাম। সেই হরমোনের পরিমাণ, মানবদেহে সেই হরমোনের ভূমিকা, হরমোনের অভাবজনিত রোগ, কোন হরমোন এবং কোন হরমোনকে পরস্পরে অ্যান্টাগোনাস্টিক বা বিপরীতধর্মী হরমোন বলা হয়, আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোকপাত করেছিলাম। এবং আমরা এই কথাটাও বলেছিলাম যে পার্ট টুতে, মানে এই যে প্যানক্রিয়াসের পার্ট টুতে আমরা যে টপিকটার উপর আলোকপাত করব সেটা হচ্ছে প্যানক্রিয়াসের যে বহিঃক্ষরা অংশ, সেখান থেকে যে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস নিঃসৃত হয় সে সম্বন্ধে। তো উইথাউট ডিলে শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, তো প্যানক্রিয়াস আমরা দেখেছিলাম যে প্যানক্রিয়াসের যদি আমরা বলি যে দুটো পার্ট থাকে, আমরা দেখেছিলাম প্যানক্রিয়াস একটা হেটেরোক্রাইন গ্ল্যান্ড। প্যানক্রিয়াস ইজ এ হেটেরোক্রাইন গ্ল্যান্ড, হেটেরোক্রাইন গ্ল্যান্ড। এবং এই হেটেরোক্রাইন গ্ল্যান্ড হওয়ার জন্য ইহার আমরা জানবো এটা 99% থাকে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন, আর 1% থাকে এন্ডোক্রাইন। ঠিক আছে, এবং এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আমরা দেখেছিলাম যে হরমোনস নিঃসৃত হয়, হরমোনস নিঃসৃত হয়। কী হরমোন নিঃসৃত হয় এখানে এন্ডোক্রাইন সেলসের মধ্যে কী থাকে? আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল আর পিপি সেল। আমরা দেখছিলাম আলফা সেল থেকে ইনসুলিন, বিটা সেল থেকে গ্লুকাগন, ডেল্টা সেল থেকে সোমাটোস্টেরিন আর পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নির্গত হয়, যার মধ্যে ইনসুলিন এবং গ্লুকাগন থেকে আলফা থেকে গ্লুকাগন এবং বিটা থেকে ইনসুলিন, এবং আলফা এবং বিটা সেল থেকে যে যথাক্রমে গ্লুকাগন এবং ইনসুলিন নির্গত হচ্ছে তাদেরকে আমরা পরস্পরে অ্যান্টাগোনাস্টিক হরমোন বলে থাকছি। তো এই নিয়ে কিন্তু আমাদের যাবতীয় কথাবার্তা শেষ হয়েছে। যদি কেউ প্যানক্রিয়াসের আমার ফার্স্ট লেকচারটা মিস করে থাকো তো ইউটিউবে সার্চ করবে প্যানক্রিয়াস পার্ট 1 সায়েন্স ওয়ার্ল্ড, দেন একদম পড়ে নেবে। বেশ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্ট। তো এক্সোক্রাইন পার্ট থেকে কী ক্ষরিত হচ্ছে, আমরা যদি প্যানক্রিয়াসের স্ট্রাকচার আরেকবার পর্যবেক্ষণ করি তো প্যানক্রিয়াসের হিস্টোলজিতে আমরা দেখেছিলাম যে প্যানক্রিয়াস অসংখ্য থলি সদৃশ্য অ্যালভিওলাই অংশ নিয়ে গঠিত। প্যানক্রিয়াসের যে সেন্টার পার্ট, এই যে যদি এটা প্যানক্রিয়াস হয়, এটা যে সেন্টার পার্ট, এই যে সেন্টার পার্ট, এই সেন্টার পার্ট থেকে নিঃসৃত হয় হরমোনস, এবং এই বাইরে যে থলি সদৃশ্য অংশ বা এইগুলোকে আমরা কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি বলে থাকছি। ওকে, তো আমরা দেখেছিলাম যে এই পার্ট তো এইটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট বা অন্তঃক্ষরা অংশ। এখানে এই পরিধির দিকে যে কোষগুলো থাকছে সেগুলোকে আমরা আলফা সেল বলে থাকছি, এবং একই সঙ্গে এখানে ডেল্টা সেলও থাকছে। আলফা সেল একবার কুইক রিভিশন হয়ে যাওয়া ভালো। আর এই দিকে থাকছে আমার ডেল্টা সেল। আই হোপ ইটস ক্লিয়ার। আর এই যে কেন্দ্র বরাবর থাকছে বিটা সেল। এখান থেকে বিভিন্ন হরমোনস নিঃসৃত হচ্ছে, এখান থেকে হরমোনস নিঃসৃত হচ্ছে, হরমোনস। আর যে এই বহিঃক্ষরা অংশ এটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট। এই বহিঃক্ষরা অংশ থেকে আমাদের অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হবে, প্যানক্রিয়াটিক জুস। এবং আজকে আমাদের ডিসকাশনটা এই পুরোপুরি প্যানক্রিয়াটিক জুস, এই যে প্যানক্রিয়াটিক জুস এইটার উপরে হবে, প্যানক্রিয়াটিক জুস। তাহলে আমরা দেখেছিলাম যে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি হওয়ার জন্য এর মধ্যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন উভয় ধর্মই বিদ্যমান। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্বন্ধে আমরা আগের লেকচারে পড়েছিলাম, এবং এই লেকচারে আমরা দেখেছিলাম যে মিশ্রগ্রন্থি হওয়ার জন্য আমরা যে এই যে এক্সোক্রাইন পার্ট বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে সমস্ত
উৎসেচক বা যে অগ্নাশয় রস বলা যায় ভালোভাবে, সে অগ্নাশয় রস নিঃসৃত হয় তার কাজ সম্বন্ধে। তো এবার আমরা আমাদের আজকের মেন যে ডিসকাশন সেখানে এন্টার করব। বেশ, তো যাই হোক, আজকের যেটা আছে আমাদের সেটা হচ্ছে প্যানক্রিয়েটিক জুস। প্যানক্রিয়েটিক জুস, ক্লিয়ার? প্যানক্রিয়েটিক জুস, এই যে প্যানক্রিয়েটিক জুস, এই প্যানক্রিয়েটিক জুসটা মানে এই প্যানক্রিয়েটিক জুসটা বহিঃক্ষরা অংশ বা অগ্নাশয় রস বলে থাকি বাংলা এটাকে আমরা। এই অগ্নাশয় রস, যে অগ্নাশয় গ্রন্থি, তার যে এক্সোক্রাইন পার্ট বা বহিঃক্ষরা অংশ যেটা বাইরে অবস্থান করছে সেখান থেকে নির্গত হয়। ওকে, এবং এই অগ্নাশয় রসের বিভিন্ন কম্পোজিশন বা উপাদান, তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। তার ফার্স্ট আমরা দেখব অগ্নাশয় রস এর কত পরিমাণে দিনে সিক্রিট হয়ে থাকে। আমরা বলবো 500 মিলিলিটার পার একবার আহার, বা পার ফুডিং। আমি যদি একবার খাবার খাই তো আমার অগ্নাশয় রস খরিতে হবে 500 মিলিলিটার, আর প্রত্যহ বা একদিনে প্রায় 1000 মিলিলিটার অগ্নাশয় রস সিক্রেট হচ্ছে। এটা কারো অসুবিধা থাকার কথা নয়। তাহলে আমরা দেখলাম প্যানক্রিয়েটিক জুসটা যদি আমি আহার প্রতি বা পার ফুডিংয়ে 500 মিলিলিটার এবং 1000 মিলিলিটার বা 1 লিটার খরিত হচ্ছে একদিনে, বা এটা লিখে দিই পার ডে। ওকে, এবার সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি? সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এটার যদি আমরা পিএইচ দেখি, তো এটা কিন্তু বেশ, পিএইচ আমি বলার আগে আমি দেখাবো না পিএইচ কত, আমি কিন্তু আগে লেকচারে বলেছিলাম পিএইচ কত, এটা কীরকম প্রকৃতির। এটা ক্ষারীয়, এটা কিন্তু ক্ষারীয় হয়ে থাকে, বিকজ আমরা দেখেছিলাম 8 থেকে 8.3 পিএইচ আর আমরা দেখেওছিলাম যে এইটার প্রকৃতি ক্ষারীয়, বিকজ এইখানে যে খাবারে পাচন ঘটবে বা পরিপাক ঘটবে সেটা কিন্তু ক্ষারীয় মিডিয়ামে বা ক্ষারীয় মিডিয়ামে হবে, যেটা আমাদের অ্যালকালাইন মিডিয়াম, তাই তো? এটা ক্ষারীয় মিডিয়ামে হবে। পিএইচ 8 থেকে 8.3, আমরা জানি 7 হচ্ছে প্রশম, তো 7 থেকে যদি আমার ডান দিকে যাই 7-এর পর যাই হবে সেটা হচ্ছে আমার ক্ষারীয়। তো 7 থেকে 8 থেকে 8.3 এটা একটা ভালো মাত্রায় ক্ষারীয়, ভালো মাত্রায় ক্ষারীয়। আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে 1.010 থেকে 1.030। এরা আপেক্ষিক গুরুত্ব হয়ে থাকে 1.010 থেকে 1.030। বেশ, তো এইগুলো হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ প্যানক্রিয়েটিক জুস। এবার আমি যদি প্যানক্রিয়েটিক জুস সম্বন্ধে আরেকটু ডিটেলসে যাই, তো আমরা এবার কম্পোজিশন জানবো। কম্পোজিশন অফ প্যানক্রিয়েটিক জুস। যদি আমরা কম্পোজিশনের কথা বলি, কম্পোজিশন কি কি উপাদান নিয়ে এই প্যানক্রিয়েটিক জুসটা তৈরি হচ্ছে বা ফর্ম করছে। তো প্যানক্রিয়েটিক জুসটাকে আমরা যদি দেখি, তো ফার্স্টলি আমরা বলে থাকবো এই যে কোনো পাচক রস, যে রসগুলো পরিপাকে সাহায্য করছে, তার মধ্যে সবচেয়ে বড় যে পরিমাণে থাকছে সেটা হচ্ছে জল। ওয়াটারটা কত পরিমাণে থাকে? ক্যান ইউ ইমাজিন? ওয়াটারটা থাকছে 97.6%, আর যে আদার যে পদার্থগুলো থাকছে সেগুলো 2.4%। দেখো, দুটোকে সাম করলেই আমরা কিন্তু 100% পেয়ে যাব। তাহলে 100% প্যানক্রিয়েটিক জুসের মধ্যে আমার ওয়াটার থাকছে 97.6% এবং আদার বা এক্সট্রা যেগুলো থাকছে সেগুলো থাকছে 2.4%। যাই হোক, তো জলের মধ্যে তো আমরা কিছু নিয়ে আলোচনা করতে পারবো না, তাহলে এই যে অন্যান্য যে পদার্থগুলো আছে সে সম্বন্ধে আমরা এখন একটু আলোচনার দিকে অগ্রসর হব। বেশ, তো আদারের মধ্যে কি থাকবে? এই এক্সট্রা বা আদারের যে মধ্যে আছে তার মধ্যে থাকবে ইনঅর্গ্যানিক বা অজৈব এবং অর্গ্যানিক বা জৈব। ইনঅর্গ্যানিকের যে পরিমাণটা সেটা হচ্ছে খুব কম, 0.6%, আর অর্গ্যানিকের পরিমাণটা 1.8%। দুটোকে সাম করলে 2.4% চলে আসছে। তাহলে আদার এর মধ্যে আমরা পাবো ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক।
ইনঅর্গ্যানিকের মধ্যে আমরা জানি বিভিন্ন রকম লবণ, যা কার লবণ বিভিন্ন সোডিয়ামের লবণ Na+, তারপরে পটাশিয়ামের বিভিন্ন লবণ দেখব কী কী লবণ, সোডিয়াম, পটাশিয়াম আয়ন, তারপরে কপার আয়ন, Zn2+ আয়ন, জিঙ্ক আয়ন, তারপরে আমরা দেখব ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, বাইকার্বনেট আয়ন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছি কেন, বাইকার্বনেট আয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ফসফেট আয়ন। তো আমরা দেখছি যে এখানে যে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসগুলো থাকছে, সেই ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসগুলোর মধ্যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, কপার আয়ন, তারপরে জিঙ্ক আয়ন, ক্লোরাইড মাইনাস, সালফেট, ACO3 মানে বাইকার্বনেট আয়ন, এবং যে ফসফেট আয়ন, এইগুলো অবস্থান করছে। এবং এদের বিভিন্ন রকম লবণগুলো বা কম্পাউন্ডসগুলো কিন্তু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের রূপে থাকছে প্যানকেটিক জুসের মধ্যে, যেটা আদার সাবস্টেন্সের মধ্যে 2.4%-এর মধ্যে 0.6% একটা অত্যন্ত স্মলেস্ট অ্যামাউন্টে থাকছে এরা। বেশ, এবার অর্গ্যানিক কম্পাউন্ড। হ্যাঁ, তার আগে যেটা বলছিলাম যে এই HCO3টাকে আমি কেন বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ আমরা এইখানে পিএইচে দেখলাম, আগে আমরা পিএইচে দেখেছিলাম যে অগ্নাশয় রসের পিএইচ কিন্তু 8 থেকে 8.3 হয়ে থাকে, বিকজ অগ্নাশয়ে যে সমস্ত খাদ্যের পরিপাক হয় সেটা কিন্তু ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে, ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে। তো ক্ষারীয় মাধ্যমে হওয়ার জন্য এই যে পিএইচটা, যে মানে ক্ষারধর্মী পিএইচ কার জন্য হয়ে থাকে, বাইকার্বনেট আয়নের উপস্থিতিতে। এটা বাইকার্বনেট আয়নটা কিন্তু এই মিডিয়ামটাকে ক্ষারধর্মিতায় পরিণত করে বা ক্ষারীয় মিডিয়ামে পরিণত করে, কে, বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, এবার অর্গ্যানিকের মধ্যে কি আছে? অর্গ্যানিকের মধ্যে আমরা বিভিন্ন প্রকার এনজাইমস পাবো। অর্গ্যানিক মানে আমরা পাবো এনজাইমস। এবার আমরা স্বভাবতই জানি উৎসেচক খাবারকে পরিপাকে মুখ্য ভূমিকা পালন করে। উৎসেচকের প্রধান কি? এটা হচ্ছে ডাইজেশন অফ ফুড। আমরা দেখেছিলাম যে এনজাইমস যে কোনো খাবারকে পরিপাকে সাহায্য করে। ইটস মেন অবজেক্টিভ ইজ টু ডাইজেস্ট ফুড। যাই হোক, এখানে কী কী এনজাইমস থাকছে? এখানে যে এনজাইমসগুলো থাকছে সেগুলো হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমরা আলোচনার গভীরে প্রবেশ করছি। 1 নাম্বার এখানে থাকছে, সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক। এটা আই থিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ, অ্যামাইলোলাইটিক। আমি কিন্তু প্রত্যেক লেকচারে প্রায় একটা কথাই বলছি, লাইসিস বা লাইটিক শব্দটা যেখানে পাবো সেটা হচ্ছে আমার কিছুকে ভাঙা বোঝাবে। তো এখানে তাই মানে বেসিক্যালি লাইসিস বা লাইটিক আছে এখানে। আর অ্যামাইলো মানে কি? অ্যামাইলো মানে জানি আমরা শর্করা। তো শর্করা ভঙ্গক এনজাইমস। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকে বা এটাকে আমরা বলে থাকি অ্যামাইলেপসিন। এটাকে আমরা অ্যামাইলেপসিন। এখানে থাকছে প্রোটিওলাইটিক। বেশ, তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম অ্যামাইলোলাইটিক। এবং এখানে যেহেতু জায়গাটা একটু কম আছে, সেহেতু এখানে আমি যেটা কম পরিমাণে থাকে সেটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। লাইটিক মানে তো ভাঙা, আর লাইপো মানে হচ্ছে ফ্যাট। আমরা লাইপোপ্রোটিন পেয়েছি কম্পাউন্ড প্রোটিনে, যেখানে প্রোটিনের সঙ্গে কি থাকে, মানে লাইপো মানে হচ্ছে ফ্যাট যুক্ত থাকে বা লিপিড যুক্ত থাকে। লিপিড প্লাস প্রোটিন ইকুয়াল লাইপোপ্রোটিন, যেটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন। ক্লাস 11 কিন্তু আমাদের সমস্ত 12 বা যতই আমাদের ক্লাস 11 সমস্ত এরপরে যে নিট টিট সব কিছুই আছে, তার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 11-এর বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডসগুলো, এবং তাছাড়া এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড, লিপিডস। এই চ্যাপ্টারটা তো যতদিন কেমিস্ট্রি প্লাস বায়োলজি পড়া যাবে, তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা। এবং লাইপোলাইটিক এনজাইমসের মধ্যে এখানে কী থাকছে? লাইপেজ। ইয়েস, এই প্রশ্নটা আমি এক্সপেক্ট করবো। সেটা হচ্ছে লাইপেজ এনজাইমটা তো আমি অনেক জায়গায় পেলাম। আমি গ্যাস্ট্রিক লাইপেজ পেয়েছি পাকস্থলীতে আমি গ্যাস্ট্রিক লাইপেজ পেয়েছি। তাহলে এই লাইপেজটাও কি সেই লাইপেজ? লাইপেজের নাম হয় যেখান থেকে খরিত হচ্ছে তার নাম অনুসারে। যেমন পাকস্থলী বা গ্যাস্ট্রিক থেকে যে লাইপেজটা খরিত হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ।
প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে লাইপেজটা ক্ষরিত হবে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। ব্যাস এটুকুই। তাহলে এটা দেখলাম লাইপেজ, লাইপোলাইটিক এনজাইমসের মধ্যে থাকছে লাইপেজ। লাইপেজটা প্যানক্রিয়াস থেকে ক্ষরিত হচ্ছে, তাই জন্য এটাকে লাইপোলাইটিক লাইপেজ মানে প্যানক্রিয়াটিক লাইপেজ বলছে। যাই হোক, আর কি থাকছে? আর থাকছে প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক এখানে আমি লিখছি, বেশ যাই হোক, প্রোটিওলাইটিক। তো প্রোটিও মানে প্রোটিন, তো এরা প্রোটিনকে পরিপাক করবে, দে ডাইজেস্ট প্রোটিন। তাই এর মধ্যে আমরা কী পাবো? এর মধ্যে আমরা যে এনজাইমসগুলো পাবো তার মধ্যে হবে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কোনো চিন্তার কোনো কারণ নেই, সবগুলো সম্বন্ধে প্রত্যেকটা এনজাইম সম্বন্ধে আমরা ডিটেল ডিসকাশন করব। তারপর থাকছে কার্বক্সিপেপটাইডেজ, তারপরে থাকছে আমার কোলাজিনেজ, ইলাস্টেজ আর নিউক্লিওটাইডেজ। ভিজিবল হ্যাঁ, নিউক্লিওটাইডেজ। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। যাই হোক, তো আমরা এখান থেকে দেখছিলাম, তাহলে এই হচ্ছে আমার পুরো প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটিক জুসের যে কম্পাউন্ড, সেটা হচ্ছে এটা কম্পোজিশনস। প্যানক্রিয়াটিক জুসের কম্পোজিশন, প্যানক্রিয়াটিক জুস 100% প্যানক্রিয়াটিক জুসের মধ্যে 97.6% থাকছে ওয়াটার, 2.4% থাকছে আদার সাবস্টেন্সেস। 2.4%-এর মধ্যে 0.6% থাকছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস, আর 1.8% থাকছে অর্গ্যানিক কম্পাউন্ডস। ইনঅর্গ্যানিক সাবস্টেন্স বা ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে বিভিন্ন সোডিয়াম, পটাশিয়াম, কপার, জিঙ্ক, ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট আয়ন, যার উপস্থিতিতে এই প্যানক্রিয়াটিক জুসটা ক্ষারধর্মিতা প্রদর্শন করে, ফসফেট প্রভৃতি আয়নস থাকছে, এদের বিভিন্ন লবণস থাকছে। আর অর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে থাকছে বেসিক্যালি এনজাইমস, যেটা ফুড ডাইজেশনে সাহায্য করে। এবং এই ডাইজেশন অফ ফুড ছাড়া এখানে যে 3 প্রকার এই ডাইজেশন, এবং এখানে এই এনজাইমসের ডাইজেশন মানে এনজাইমসের মধ্যে কী এনজাইমস থাকছে, এটা অ্যামাইলোলাইটিক এনজাইম থাকছে এখানে, যেটা অ্যামাইলোপসিন। লাইপোলাইটিক এনজাইম থাকছে, যেটা ফ্যাটকে পরিপাক করছে, প্যানক্রিয়াটিক লাইপেজ। আর প্রোটিওলাইটিক মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিওলাইটিক সবচেয়ে বেশি পরিমাণে থাকছে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ, নিউক্লিওটাইডেজ। कोई परेशानी? ব্যাস একদম ক্লিয়ার। বেশ, এবার আমরা প্রত্যেকটা এনজাইম সম্বন্ধে ডিটেল ডিসকাশন করব। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना। বেশ 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 মেলা গান হলো, অনেক গান হলো। হোয়াইট বোর্ড তো ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এবার আমরা ফার্স্ট দেখব প্রোটিওলাইটিক এনজাইম, যেটা আমরা শেষে লিখেছিলাম সেটাই ফার্স্ট দেখব। প্রোটিওলাইটিক এনজাইম মানে ইহারা প্রোটিনকে পরিপাক করবে, প্রোটিওলাইটিক এনজাইমস। প্রোটিওলাইটিক এনজাইমসের মধ্যে আমার প্রথম কী পাবো? আমি প্রথম পাবো ট্রিপসিনোজেন, 1 নম্বর ট্রিপসিনোজেন, বা আমি ইহাকে বলতে পারি যে মানে ট্রিপসিনোজেন। এবং এখানে যে পরিপাককারী কার্যাবলী, এখানে ট্রিপসিনোজেন কিন্তু নিষ্ক্রিয় থাকে, ট্রিপসিনোজেন কিন্তু ইনঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। তাহলে নিষ্ক্রিয়ই বা কে নির্গত হচ্ছে? আমরা জানি নিষ্ক্রিয় তো কোনো কাজ করতে পারবে না। কেউ যদি নিষ্ক্রিয় হয়, কেউ যদি সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, জননগতভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে, সে কি রিপ্রোডাকশনের মাধ্যমে বেবি ফর্ম করতে পারবে, বাচ্চা তৈরি করতে পারবে, উৎপাদন করতে পারবে না? তো সেরকমভাবে যে কোনো ইনঅ্যাক্টিভ কিছুই কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করতে হবে, প্লাস অ্যাক্টিভ যে ফর্ম এই ট্রিপসিনোজেনের, সেটাই কিন্তু আমার কাজ করবে। আই হোপ ক্লিয়ার। তো এই ট্রিপসিনোজেনটা কি হচ্ছে? হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, আমি এই কথাটা আগের লেকচারে বলেছিলাম
যে এই যে প্যানক্রিয়াস থেকে যে প্রথমে হুইসেল নালী, তারপরে তারপরে ওই কী বলা যায় বাইল ডাক্টের সঙ্গে মিশছে হুইসেল নালীটা বা প্যানক্রিয়াটিক ডাক্টটা, দিয়ে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্ম করছে, দিয়ে ভেটার অফ অ্যাম্পুলার মাধ্যমে কোথায় যাচ্ছে, আমার যাচ্ছে ক্ষুদ্রান্তে যাচ্ছে। তো তারপরে এটা ডিউডেনামের সঙ্গে মিশছে, সেখানে পরিপাক সম্পন্ন হচ্ছে। তো যদি সেই লেকচারটাকে মিস করে থাকো তো আমি সাজেস্ট করবো আমার আগের দিনের লেকচার বা তার আগের দিনের লেকচারটা করতে। আমার যকৃতের লেকচারটা লাগালে আই হোপ বেশি ক্লিয়ার হবে। তো ইউটিউবে গিয়ে লিভার পার্ট 1 সায়েন্স ওয়ার্ল্ড, দেন স্ম্যাশ ইট ডাউন। ওকে, এবার ট্রিপসিনোজেন থাকছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। তাহলে একে অ্যাক্টিভে এবার আমি দেখবো যে ক্ষুদ্রান্তে ডিউরেনাম, এই ক্ষুদ্রান্তে যে মানে যেটা স্মল ইন্টেস্টাইন এর যে ডিওডেনাম অংশটা, এই ডিওডেনাম থেকে আমার একটা এনজাইমস খরিত হয়, সেটা হচ্ছে এন্টারোপেপটাইডেজ বা এন্টারোকাইনেজ। ক্ষুদ্রান্তের যে ডিওডেনাম সেখান থেকে এন্টারোপেপটাইডেজ বা এন্টারোকাইনেজ নামে, মানে একই, দুটোর নাম আলাদা কিন্তু এনজাইমসটা একই, বা এন্টারোকাইনেজ নামে একটা এনজাইম খরিত হয়, যেটা কিন্তু এই যে ট্রিপসিনোজেন সেটাকে ট্রিপসিনে পরিণত করে। এই ট্রিপসিন নামটা আমরা কিন্তু বহুবার পেয়েছি, এখানে আবার আমরা ট্রিপসিন সম্বন্ধে এবার ডিটেলস ডিসকাশন করব। তাহলে এই যে মানে আমার অগ্নাশয়ে যে এনজাইমসটা নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে ট্রিপসিনোজেন। তো ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় বা ইনঅ্যাক্টিভ থাকছে। এই ট্রিপসিনোজেনকে এন্টারোকাইনেজ, যেটা ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে নিঃসৃত হচ্ছে, সেটা ট্রিপসিনে পরিণত করছে, যেটা কিন্তু অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ, সরি। তো কি এটা হচ্ছে এন্টারোকাইনেজ বা এন্টারোপেপটাইডেজ যাই বলবো, এন্টারোকাইনেজ উৎসেচকের উপস্থিতিতে ট্রিপসিনে পরিণত হচ্ছে অ্যাক্টিভ। আই এম আস্কিং ইউ এ কোশ্চেন যে ট্রিপসিন কোন মিডিয়ামে কে করবে? আরে এতক্ষণ ধরে এই লেকচারটাতে আমি এই কথাটাই বারবার বোঝার চেষ্টা করছি যে কোনো অগ্নাশয় এনজাইম সেটা অবশ্যই আমার ক্ষারীয় মাধ্যমে কে করবে, pH 8 থেকে 8.3 বাইকার্বনেট আয়নের উপস্থিতিতে, যাই হোক ট্রিপসিন। এবার এই ট্রিপসিনটা কিন্তু আমার প্রোটিওলাইটিক এনজাইমস রূপে কাজ করবে। এই ট্রিপসিনটা কী করবে, এবং আমি বলে থাকি এই যে টোটাল প্রসেস, এটাকে আমরা বলে থাকি অটো ক্যাটালাইসিস মানে ক্যাটালাইস মানে আমি জানি অনুঘটক, ক্যাটালাইসিস মানে বা এখানে উৎসেচক। আর মানে এখানে দেখব যে আমরা যে এন্টারোকাইনেজ এনজাইমসের উপস্থিতিতে যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনের সক্রিয় ট্রিপসিনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা ঘটনা, তাকে আমরা বলে থাকবো অটো ক্যাটালাইসিস দেখলাম। এবার এই যে ট্রিপসিনটা, এইটা প্রোটিনের উপর ক্রিয়া করবে, দিয়ে প্রোটিন অণুর গঠনগত একক কি, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন মলিকিউল? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। কীভাবে করবে সেটা আমরা দেখব। তার আগে বলে রাখি যে এই ট্রিপসিন এটা হচ্ছে এক ধরনের এন্ডোপেপটাইডেজ। হোয়াট ইজ এন্ডোপেপটাইডেজ? এইটা কি করে? এইটা আদ্র বিশ্লেষণের মাধ্যমে বন্ড ব্রেক করে। আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু পুরাতন জিনিসে ফিরে যাই, আমরা ফ্ল্যাশব্যাক করি। আমরা কি দেখেছিলাম? আমরা বায়োমলিকিউল চ্যাপ্টারে ক্লাস 11-এ, যে ক্লাস 9-এও ছিল, ইনফ্যাক্ট এটা ক্লাস 10-এও তো পড়া উচিত, প্রত্যেকটা ক্লাসে এটা পড়া উচিত। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আমরা কী পেয়েছিলাম? অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে আমরা পেয়েছিলাম এরকম স্ট্রাকচারটা, আমি এঁকে দেখাচ্ছি। এরা কার্বন, সেন্ট্রাল কার্বন, আর এটা হচ্ছে পরিবর্তনশীল মূলক, আর এইখানে আমার যে কার্বক্সিল গ্রুপ বা COOH, C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, আর এইখানে থাকছে হাইড্রোজেন,
আর এখানে থাকছে অ্যামিন গ্রুপ, যার জন্য নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেখাচ্ছি, এটা তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কৈশাখ। বিকজ এখানে আমি দেখছি অ্যামাইনো অ্যাসিড কেন নাম হলো, বিকজ এখানে অ্যামিন গ্রুপ থাকছে এবং এখানে অ্যাসিড, কার্বক্সিল অ্যাসিড গ্রুপ থাকছে। ও সরি একটু ভুল হয়েছে, COOH হলো। এবার ঠিক আছে। এবার এটাই হচ্ছে আমরা জানছি যে এটাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিড, বিকজ এখানে যে কার্বনের সঙ্গে একটা পরিবর্তনশীল মূলক যুক্ত হচ্ছে, পরিবর্তনশীল মূলক বা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এবং এখানে অ্যামিন গ্রুপ যুক্ত হচ্ছে, এবং এখানে আমার তোর অ্যাসিড গ্রুপ যুক্ত হচ্ছে, যার জন্য এটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামিন এবং কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকার জন্য বা অ্যাসিড গ্রুপ যুক্ত থাকার জন্য। এবার এইরকম যখন দুটো মানে আমি পেপটাইড বন্ড গঠন দেখাচ্ছি, তো এখানে এরকম আরও একটা অ্যামিন যুক্ত হবে বা আরও একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, দিয়ে আমার একটা পেপটাইড বন্ড ফর্ম করবে। কী হচ্ছে, হলো RH C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এইটাই তো, এটাই হচ্ছে আরটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমি এখানে মোট কটা অ্যামাইনো অ্যাসিড রেখেছি, আমি এখানে মোট দুটো অ্যামাইনো অ্যাসিড রেখেছি। এবং আমরা জানি যে কোনো বন্ধন গঠিত হয় জল বিয়োজনের মাধ্যমে, এবং যে কোনো বন্ধন ভাঙে জল যোজনের মাধ্যমে। ক্লিয়ার? যে কোনো বন্ধন বলতে যেগুলো আর্দ্র বিশেষ মানে যেগুলো বিশেষ করে আমার আর্দ্র বিশেষক উৎসেচকের দ্বারা ভাঙে, সেগুলো জল যোজনের দ্বারা আমার বিয়োজিত হয় এবং জল বিয়োজনের দ্বারা সংযোজিত হয়। am I ক্লিয়ার? তাহলে এইখানে এই যে OH আর H2O এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এখানে H2O, এটা ক্যান্সেল আউট হয়ে H2O, মানে এখান থেকে জল বিয়োজন হচ্ছে। একে আমরা এই প্রক্রিয়াকে আমরা কী বলে থাকি, এই প্রক্রিয়াকে আমরা ডিহাইড্রেশন বলে থাকি। ডিহাইড্রেশন ডি মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, হাইড্রেশন মানে জলের বিয়োজন, মানে ডিহাইড্রেশন। এবং কি ফর্ম করবে, এবং আমাদের এখানে ফর্ম করবে অ্যামাইনো অ্যাসিড। কীভাবে, আমি আগে এই বন্ডটাকে দিচ্ছি, তো CONH বন্ড, CRHNH CRHCOOH, ঠিক আছে, CONH বন্ড CRHCNH। তো আমরা এই যে বন্ড, এটাকে আমাদের পেপটাইড বন্ড। ক্লিয়ার? পেপটাইড বন্ড। তো এই যে এইখানে যে বন্ডটা গঠিত হচ্ছে জল বিয়োজনের মাধ্যমে, সেটাকে আমরা বলে থাকি পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড বেসিক্যালি কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যুক্ত হয়। আমি যদি এইটাকে এখানে রাব করি CONH কে, তাহলে কী হবে, এই কার্বন আর এই কার্বন অক্সিজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, তাই তো, এটা CONH বন্ড। এটাই হচ্ছে পেপটাইড বন্ড, যে বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন গঠন করে। প্রোটিন অণু গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড মাধ্যমে যুক্ত হয়ে আমার কি গঠন করে প্রোটিন। তাহলে আমরা দেখলাম যে এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড এখানে জল বিয়োজনের মাধ্যমে, ডিহাইড্রেশনের মাধ্যমে পেপটাইড বন্ড গঠন করছে। পেপটাইড বন্ড কিন্তু এই C এন্ড বন্ডটাকে বোঝায়, এই C এন্ড বন্ড, এটা হচ্ছে পেপটাইড বন্ড। যাই হোক, এই যে পেপটাইড বন্ড, এটা জল বিয়োজনের মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে এই বন্ডটাকে ভাঙতে গেলে আমাকে এখানে জল যুক্ত করতে হবে। সিম্পল ম্যাথ এখানে আছে, অঙ্ক, যে জল বিয়োজনের মাধ্যমে কোনো বন্ধন যদি ফর্ম হয়, তাকে আমাকে জল যোজনের মাধ্যমে ভাঙতে হবে। তো আমি জল যুক্ত করে দিলাম, ভেঙে গেল। এবং এই যে জল যুক্ত করা, এটাকে আমরা বলে থাকবো আর্দ্র বিশ্লেষণ। এই যে জল যোজন প্লাস H2O বন্ধনে প্লাস H2O একে আমরা বলে থাকি আর্দ্র বিশ্লেষণ। এবং এই আর্দ্র বিশ্লেষণে সাহায্য করছে কে, ট্রিপসিন দিয়ে কি করছে সে, এইরকম অসংখ্য প্রোটিন একটা দীর্ঘ শৃঙ্খল গঠন করছে। অ্যামাইনো অ্যাসিড এরকম দুটো অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে 8টা অ্যামাইনো অ্যাসিড, এখানে 8টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠন করছে প্রোটিন। এই প্রোটিন ভাঙতে থাকবে এবং এটা প্রোটিনের উপর কী করছে, তার প্রথম অবস্থায় প্রোটিনের উপর কী করলো, দিয়ে এর পেপটাইড বন্ডটাকে জল যোজনের মাধ্যমে ব্রেক করলো, দিয়ে উৎপন্ন করলো মেটাপ্রোটিন, ক্ষারীয় মেটাপ্রোটিন। যে মেটাপ্রোটিনও একটা প্রোটিনেরই কম্পাউন্ড। হ্যাঁ, তো
মানে প্রোটিন ভাঙলে মেটাপ্রোটিন উৎপন্ন হয়। তো এই মেটাপ্রোটিনটা যেহেতু ক্ষারীয় মাধ্যমে আছে, তো এর নাম ক্ষারীয় মেটাপ্রোটিন। তারপরে হচ্ছে প্রাইমারি প্রোটিউস, প্রাইমারি প্রোটিউস, এগুলো সবগুলো কিন্তু জল যোজনের মাধ্যমে ভাঙছে। হ্যাঁ, তারপরে সেকেন্ডারি প্রোটিউস, মানে এগুলো হচ্ছে এই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড যে উৎপন্ন হচ্ছে তার মধ্যে বিভিন্ন অন্তর্বর্তী ধাপ। তারপরে কি সেকেন্ডারি প্রোটিউসের পর সেকেন্ডারি প্রোটিউস পেপটোন। তারপরে আমরা এখান থেকে দেখবো পেপটোনের পর হচ্ছে পলিপেপটাইড। এখান থেকে আসছে, একটু তো মুছতেই হবে এবার কোন দিকটা, বেশ আমি এখানে করার চেষ্টা করছি। হ্যাঁ, পলিপেপটাইড, এখান থেকে আসছে পেপটাইড, এখান থেকে আসছে অ্যামাইনো অ্যাসিড, লিখলাম। ব্যাস, তাহলে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিনের সম্পূর্ণ বিপাক ঘটলো কোথায়, আমার মানে কে ঘটালো, ট্রিপসিন। ক্লিয়ার? স্ক্রিনশট মাস্ট। তাহলে আমি ট্রিপসিন সম্বন্ধে একবার ঝালিয়ে নিই। ট্রিপসিনোজেন রূপে অগ্নাশয় থেকে খরিত হচ্ছে অগ্নাশয় রসে ট্রিপসিনোজেন, যেটা ইনঅ্যাক্টিভ। এটাকে স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম অংশ থেকে যে এন্টারোপেপটাইডেজ বা এন্টারোকাইনেজ নিঃসৃত হচ্ছে, সেটা এটাকে সক্রিয় করে অ্যাক্টিভ ট্রিপসিনে পরিণত করছে, যেটা ক্ষারীয় মিডিয়ামে কাজ করে। এবং এটা এক ধরনের, এবং এই যে প্রক্রিয়া, যে কাইনেজের উপস্থিতিতে ট্রিপসিনের রূপান্তরিত ভবন, এটাকে আমরা বলে থাকি এন্ডোক্যাটালাইসিস, অটোক্যাটালাইসিস। এবং অটোক্যাটালাইসিস এখানে যে ট্রিপসিন যে ট্রিপসিন হচ্ছে এক ধরনের এন্ডোপেপটাইডেজ। তো এন্ডোপেপটাইডেজ হচ্ছে ট্রিপসিন, এবং এইটা কী করে, এইটা আমার বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে আদ্য বিশ্লেষণের মাধ্যমে পেপটাইড বন্ডকে ব্রেক করে সেখান থেকে আমার প্রোটিন উৎপন্ন করছে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করছে। তো এখানে অ্যামাইনো অ্যাসিড আমরা স্ট্রাকচার দেখেছি, এখানে কার্বনের সঙ্গে কার্বনের 4টে হাত, মানে কার্বনের 4টে চতুর্যতা। তো চতুর্যতা একটার সঙ্গে এটা অ্যালকাইল গ্রুপ বা এটা পরিবর্তনশীল মূলক যুক্ত থাকছে, এখানে কার্বন যুক্ত থাকে, এখানে হাইড্রোজেন যুক্ত থাকে, এখানে অ্যামিন গ্রুপ যুক্ত থাকে, এখানে অ্যাসিড গ্রুপ যুক্ত হচ্ছে, যার জন্য নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এখানে অ্যামাইনো অ্যাসিডের যে এখানে যে কার্বক্সিল গ্রুপের ওএইচের সঙ্গে অপর একটা অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামিনে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে জল গঠন করে, এবং জলটা বিয়োজিত হবে, বেরিয়ে যায়, যে ডিহাইড্রেশন বলে এটাকে, মানে জল বিয়োজন ঘটে, দিয়ে এই দুটো সিএন বন্ড যুক্ত হয়, যেটাকে আমরা বলে থাকি এই সিএন বন্ড যুক্ত হয়, এটাকে আমরা বলে থাকি পেপটাইড বন্ড। তো পেপটাইড বন্ড, এইরকম পেপটাইড বন্ড অসংখ্য যুক্ত পলিপেপটাইড, পেপটোন, তারপরে সেকেন্ডারি প্রোটিউস, প্রাইমারি প্রোটিউস, ক্ষারীয় মেটাপ্রোটিন দিয়ে প্রোটিন গঠন করছে। এবং যেহেতু এটা জল যোজনের মাধ্যমে বা জল বিয়োজনের মাধ্যমে যুক্ত, মানে বন্ডটা ফর্ম হচ্ছে, তো এটাকে ভাঙতে গেলে, বা এই যে প্রোটিন অণুর যে পেপটাইড বন্ড, এটাকে ভাঙতে গেলে নিশ্চয়ই আমাকে জল দিতে হবে। তো জল যোজন করতে হবে। এই যে এই ঘটনাটাকে আমরা বলে থাকি আদ্য বিশ্লেষণ, এবং এই আদ্য বিশ্লেষণে সাহায্য করছে আমার ট্রিপসিন, যেটা হচ্ছে এক ধরনের এন্ডোপেপটাইডেস এনজাইম। এন্ডোপেপটাইডেস মানে পেপটাইড বন্ধনকে ব্রেক করবে। তো এই যে এটার স্ট্রাকচার, যে প্রোটিনের সঙ্গে প্রথমে জল যুক্ত হয়ে ক্ষারীয় মেটাপ্রোটিন গঠন করবে, ক্ষারীয় মেটাপ্রোটিনকে থেকে প্রাইমারি প্রোটিউস থেকে সেকেন্ডারি প্রোটিউস থেকে পেপটন থেকে পলিপেপটাইড থেকে পেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে প্রোটিন অণু গঠনগত একক। আমার সবচেয়ে ফার্স্ট লেকচারে বলেছিলাম যে কোনো মানে পরিপাকে কি পরিপাক হচ্ছে, যে এইটা হচ্ছে কমপ্লেক্স, মানে যে কোনো কমপ্লেক্স সাবস্টেন্স থেকে, কমপ্লেক্স ফুড সাবস্টেন্স থেকে সিম্পল এবং অ্যাবজর্বেবল, সরল এবং শ্বসনযোগ্য যে খাদ্যবস্তুতে পরিণত করার আমি হচ্ছে পেপটাইড, মানে পরিপাক বা ডাইজেশন। তো হলো তো ডাইজেশন প্রোটিনের, বেশ স্ক্রিনশট। এবার আমরা দেখব সেকেন্ড যে এনজাইমটা ছিল, সেটা হচ্ছে কাইমোট্রিপসিন। তো দেখ, কাইমোট্রিপসিনও একই রকমভাবে আমি প্রোটিন পরিপাককারী উৎসেচক একটা বলে দিয়েছি, আর বলার প্রয়োজন খুব একটা নেই, সব একই রকম। তো কাইমোট্রিপসিন এইটাও কিন্তু মানে প্রথমে যেটা খরিত হচ্ছিল সেটা হচ্ছে ট্রিপসিনোজেন। সিমিলারলি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এইটা কিন্তু ট্রিপসিনের উপস্থিতিতে, যেটা ট্রিপসিনোজেন থেকে উৎপন্ন হলো ট্রিপসিন, সেটার উপস্থিতিতে এটা কাইমোট্রিপসিনে পরিণত হচ্ছে, যেটা অ্যাক্টিভ। কাইমোট্রিপসিনে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ। তা আমি আগেরটা দেখলাম কি, ট্রিপসিনের ক্ষেত্রে ট্রিপসিনোজেন থেকে এন্ডোপেপটাইড উৎসেচকের ক্রিয়ায় সেটা ট্রিপসিনে পরিণত হচ্ছিল, কিন্তু এটা আমরা দেখছি এদিকে যে এই যে কাইমোট্রিপসিনটা, সেটা কাইমোট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন উৎসেচকের ক্রিয়ায় কাইমোট্রিপসিনে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, দ্যাটস ক্লিয়ার। এবং এটার কাজ, এটা হচ্ছে একটা দুগ্ধ
প্রোটিন। এটা কি করে, আমাদের দুধে তো কেসিন নামে এক প্রকার প্রোটিন থাকে, কেসিন নামে এক প্রকার প্রোটিন থাকে, কেসিন বা দুগ্ধ প্রোটিন, যেটার নাম কেসিন, এটা তো একটা উৎসেচক। তো এরা কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছে। এই কাইমোট্রিপসিন, এইটা কাইমোট্রিপসিন সিন, এটা প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছে, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছে, মানে দুগ্ধটা তঞ্চিত হবে। এই প্যারাকেসিনটা কী করে, মানে প্যারাকেসিনের দুগ্ধের তঞ্চীভবন রূপ, এটাকে আমরা বলে থাকি দই। তাহলে দইটা আমরা দেখবো দুধ তো মানে একটা লিকুইড, দুধ একটা লিকুইড, কোলোরাইড বলা ভালো, যাই হোক। তো এবং প্যারাকেসিন দই জমাট বাঁধে, তো দইকে জমাট বাঁধতে সাহায্য করছে কাইমোট্রিপসিন। আমি ক্লিয়ার? কাইমোট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন উৎসেচকের ক্রিয়ায় ক্ষারীয় মাধ্যমে কাইমোট্রিপসিন উৎপন্ন হচ্ছে। কাইমোট্রিপসিন দুগ্ধ প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছে, যেটা দইয়ের রূপান্তর গ্রহণ করছে, সেটা হচ্ছে কাইমোট্রিপসিন। এবং মাথায় রাখতে হবে কাইমোট্রিপসিনও কিন্তু ট্রিপসিনের মতো একটা এন্ডোপেপটাইডেজ, মানে এটার কার্যকারিতা আমি আর বলবো না। হ্যাঁ, কি একই কাজ, ওই পেপটাইড বন্ধনে জল যোগ করবে আদ্য বিশ্লেষণের মাধ্যমে, সেটাকে আমার পাচিত বা ডাইজেস্ট করবে বা বন্ড ব্রেক করবে, যাই হোক। তো এতটা দেখা গেল যে এন্ডোপেপটাইডেস এটা এক ধরনের মানে এন্ডোপেপটাইডেস ধরনের এটা উৎসেচক। তো এই প্যারাকেসিনটা কী করছে, প্যারাকেসিনটা যেটা দই একই ব্যাপার, তো এটা ক্যালসিয়ামের উপস্থিতিতে ক্যালসিয়াম প্যারাকেসিনেট গঠন করছে, ক্যালসিয়াম প্যারাকেসিনেট, এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট দই। হ্যাঁ, তো এইটাই ক্যালসিয়ামের উপস্থিতিতে তো কী গঠন করছে, ক্যালসিয়াম প্যারাকেসিনেট, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে এক ধরনের এন্ডোপেপটাইডেস এনজাইম, কাইমোট্রিপসিনের জন্য প্রথমে করতে হবে, যেটা ট্রিপসিনের উপস্থিতিতে কাইমোট্রিপসিনে পরিণত হবে। এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এবং এটা দুগ্ধ প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছে। প্যারাকেসিন ক্যালসিয়ামের উপস্থিতিতে ক্যালসিয়াম প্যারাকেসিনে পরিণত হচ্ছে, যেটা নাম হচ্ছে দই, যেটা মানে আলটিমেটলি দুগ্ধকে তঞ্চন করছে। বেশ 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 রেননিন প্রোটিন আমরা কোথায় পেয়েছি, যদি পেয়ে থাকি তো এইটা কি? আরে রেননিন প্রোটিনও তো একটা দুগ্ধ প্রোটিন। রেননিন কি একটা দুগ্ধ প্রোটিন নয়? আমরা পড়েছি তো রেননিন একটা দুগ্ধ প্রোটিন, কিন্তু এইটা কোথায় কাজ করে রেননিন প্রোটিনটা? রেননিন প্রোটিন যেটা আমার একটা দুগ্ধ প্রোটিন, সেটা কিন্তু আমার পাকস্থলীতে কাজ করে, এটা অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। পাকস্থলীতে আমরা দেখব যে গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড বা পাকস্থলী, সেই রেননিন এটাও একটা দুগ্ধ প্রোটিন, রেননিন এইটাও একটা দুগ্ধ প্রোটিন, কিন্তু এইটা স্টোম্যাক বা গ্যাস্ট্রিক থেকে নিঃসৃত হয়, এবং স্টোম্যাক থেকে নিঃসৃত হয়, এবং এটা অ্যাসিডিক মিডিয়ামে, বিকজ স্টোম্যাকে যাই হয় সেটা অ্যাসিডিক মিডিয়ামে হয়, এবং এখানে আমার ক্ষারীয় মিডিয়ামে হচ্ছে, এটাই বেশি পার্থক্য। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। থার্ড হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। সিমিলারলি LLY, সিমিলারলি এটাও প্রো কার্বক্সি পেপটাইডেজ থেকে গঠিত হচ্ছে, প্রো কার্বক্সি পেপটাইডেজ, যেটা ইনঅ্যাক্টিভ। এখান থেকে ট্রিপসিন উৎসেচকের ক্রিয়ায় কার্বক্সি পেপটাইডেজে পরিণত হচ্ছে। এটাও একই কাজ, যে আমার যে কার্বক্সিল গ্রুপে সন্নিহিত যে আমরা দেখেছিলাম যে কি যে পেপটাইড বন্ধন, সেটাকে জলযোজনের মাধ্যমে ব্রেক করছে, দিয়ে সেটাকে কি উৎপন্ন করছে, আমার অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করবে। ক্লিয়ার? আমরা কার্বক্সিল গ্রুপে মানে কার্বক্সিল গ্রুপের সঙ্গে তো যুক্ত হচ্ছে না, এটা আমি বেশ আরেকবার আঁকছি। এই যে এটা কার্বক্সিল গ্রুপ নয়, এটা কার্বক্সিল গ্রুপ তো, হ্যাঁ এটাই তো কার্বক্সিল গ্রুপ। আর এখানে তো আমার যেটা ফর্ম হচ্ছে অপর দিকে, সেটা হচ্ছে এই যে কার্বক্সিল গ্রুপের সন্নিহিত পেপটাইড বন্ড, এখানে তো পেপটাইড বন্ডটা ফর্ম হচ্ছে, তো এই বন্ডটাকে ব্রেক করে এখানে তো যে কোনো বন্ড এখানে ব্রেক হবে, তো সেটাকে কার্বক্সি পেপটাইডেজে পরিণত করছে। দেন যেটা আছে আমার সেটা হচ্ছে ইলাস্টেজ ছিল, ইলাস্টেজই বলি, ঠিক আছে। ইলাস্টেজ কী করে? ইলাস্টেজ আমাদের যোগকলায় এক ধরনের প্রোটিন থাকে, যে কারণে আমরা থেকে ইলাস্টিন প্রোটিন। তো এই ইলাস্টিন প্রোটিনটা এই ইলাস্টেজ উৎসেচকের ক্রিয়ায় ইন দ্য প্রেজেন্স অফ ইলাস্টেজ কিসে পরিণত হবে? এটা বিভিন্ন ক্ষুদ্র পেপটাইডে পরিণত হবে।
মানে এখানে সম্পূর্ণ পরিপাক কিন্তু হচ্ছে না, মানে ক্ষুদ্র পেপটাইড আর কিছুটা স্টেপ যাওয়ার পরেই আমরা কিন্তু অ্যামাইনো অ্যাসিড পাবো। কিন্তু যাই হোক, ইলাস্ট্রেজ, ইলাস্টিন বা যোগ কলা, যেটা যোগ কলায় প্রেজেন্ট থাকছে, যোগ কলার প্রোটিন হচ্ছে ইলাস্টিন। যোগ কলায় দুটো প্রোটিন থাকে, হ্যাঁ, যোগ কলায় দুটো প্রোটিন থাকে, হচ্ছে ইলাস্টিন আর হচ্ছে কোলাজেন। তো এই যে ইলাস্টিন প্রোটিনটা থেকে ইলাস্ট্রেজে উৎসেচক ক্রিয়ায় ক্ষুদ্র পেপটাইডে পরিণত করছে। আর একটা প্রোটিন এখানে থাকছে যেটা প্রোটিনকে পরিপাক করছে, সেটা হচ্ছে আমার কোলাজিনেজ। এটাও যোগ কলাই এক ধরনের প্রোটিন থাকছে, যেটা হচ্ছে কোলাজেনকে ভেঙে এটা একই কাজ ক্ষুদ্রতর পেপটাইডে পরিণত করছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সমস্ত প্রোটিনের আমার ডিটেল ডিসকাশন। আমরা ট্রিপসিন দেখলাম, আমরা কাইমোট্রিপসিন দেখলাম, আমরা কার্বক্সিপেপটাইডেজ দেখলাম, আমরা ইলাস্ট্রেজ দেখলাম, এবার আমরা কোলাজিনেজ দেখলাম। তো এর সঙ্গে আমাদের প্রোটিন সম্বন্ধীয় আলোচনা বা প্রোটিওলাইটিক এনজাইমস শেষ হচ্ছে। এবার যেটা আছে সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক বা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমস। এবার দেখবো অ্যামাইলোলাইটিক এনজাইমস। বেশি কিছুই নাই, অ্যামাইলোলাইটিক এনজাইম। তো অ্যামাইলোলাইটিক এনজাইমসের মধ্যে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে অ্যামাইলেজ হয় একই রকমভাবে, যে এই সমস্ত এনজাইমগুলো যেখান থেকে খরিত হয় সেখানে তার নাম হয় অ্যামাইলেজ। এটা বিশেষ করে এখানে যে অ্যামাইলেজ সেটা হচ্ছে আলফা অ্যামাইলেজ। এটা হচ্ছে আলফা অ্যামাইলেজ মানে বন্ড, যেখানে আলফা বন্ডের ফর্মেশনের মাধ্যমে এটা যুক্ত হয়। তো আলফা অ্যামাইলেজ কী করছে, এই আলফা অ্যামাইলেজের প্রেজেন্সে আমার এটা যেটা আমাদের সিদ্ধ শ্বেতসার বা যে কোনো স্টার্চ বা সিদ্ধ শ্বেতসার, এটাকে এর যে আলফা 4 গ্লাইকোসাইডিক বন্ড, আমরা জানি গ্লুকোজ কোন বা সুগার কোন বন্ড ফর্মেশনের মাধ্যমে হয়, গ্লাইকোসাইডিক বন্ড, যেমন প্রোটিন পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে, এবং এটা তো কী জানো প্রোটিন পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে, এবং সিদ্ধ মানে কী বলবো কার্বোহাইড্রেট গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনের মাধ্যমে, আর লিপিড এস্টার বন্ড ফর্মেশনের মাধ্যমে। গ্লাইকোসাইডিক বন্ড এটাকে ব্রেক করবে দিয়ে স্টার্চ কি উৎপন্ন করবে, স্টার্চ থেকে আমরা পাবো মল্টোজ প্লাস মল্টোট্রায়োজ প্লাস গ্লুকোজ। কিচ্ছু নেই, জাস্ট আলফা অ্যামাইলেজ এনজাইমটা একটা অ্যামাইলেটিক এনজাইমস, যেটা স্টার্চ বা সিদ্ধ শ্বেতসারের প্রক্রিয়া করছে, দিয়ে আলফা 4 গ্লাইকোসাইডিক বন্ডটাকে ব্রেক করে আমার মল্টোট্রায়োজ আর গ্লুকোজে পরিণত করছে। লাস্ট লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক মানে প্রোটিন পরিপাক, অবশ্যই ফ্যাট পরিপাক। লাইটিক এনজাইম এটা কি করছে, তার আগে আমরা দেখব যে এই যে বাইল ডাক্ট, এর মাধ্যমে বাইলটা আসছে, তো যেটা প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে মিশছে, হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট বিভিন্ন রকম নামকরণ হচ্ছে। ক্ষুদ্রান্ত যখন আসছে তখন এই যে ফ্যাট, আমরা বাইরের কাজে পড়েছিলাম যে এরা ফ্যাটে ইমালশন সৃষ্টি করে, এইখানে এই কাজটা লাগবে। এটা কি করছে, বাইল বা যে পিত্তলবণ, সেই পিত্তলবণটা এই ফ্যাটকে ইমালসিফাইড করছে, মানে ফ্যাটের অপদ্রব সৃষ্টি করছে, দিয়ে ফ্যাটকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় বিভক্ত করছে, দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় বিভক্ত করার জন্য কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাট, এবং এই সময় কিন্তু এই যে লাইপেজ, এইটার প্রত্যক্ষ সংস্পর্শে আসতে পারছে ফ্যাটের, মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাটের। তখন এই যখন ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাটের প্রত্যক্ষ সংস্পর্শে আসতে পারছে, তখন বিক্রিয়ার রেটটা অটোমেটিক্যালি বেশি হচ্ছে, বিকজ সারফেস এরিয়াটা, যে কন্ট্যাক্ট এরিয়া, সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে এটা ফ্যাটকে আমার কী যেন উৎপন্ন করছে, মনোগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিড প্লাস মনোগ্লিসারাইডে পরিণত করছে। আমরা জানি গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড ইকাল টু হচ্ছে আমার ফ্যাট। গ্লিসারল স্ট্রাকচার এরকম CH2OH আর CH2OH। এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে, এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে, এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে। এই বন্ডটা কি, এই বন্ডটা হচ্ছে আমার এস্টার বন্ড, প্রত্যেকটা বন্ড হচ্ছে এস্টার বন্ড, ঠিক আছে। তো যার ফলে এই যে এস্টার বন্ড ফর্মেশনের মাধ্যমে এটা সৃষ্টি হচ্ছে। আর এইখানে এই যে বন্ডটাকে ব্রেক করবে কে, মানে আমরা এই বন্ডটাকে, এইটা কোনো গ্লিসারলের সঙ্গে, এটা হচ্ছে গ্লিসারল,
জাস্ট এইটুকু, এই পোর্শনটুকু হচ্ছে গ্লিসেরল, গ্লিসেরল। আর এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। যখন এখনও গ্লিসেরলের সঙ্গে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে তখন তাকে আমরা বলে থাকবো ট্রাইগ্লিসারাইড, যেটাকে আমরা বলে থাকি ফ্যাট, ট্রাইগ্লিসারাইড। তার মানে বোঝা যাচ্ছে তো এই ব্যাপারটা। কিন্তু এইটাকে কিন্তু আমরা এখনও গ্লিসারল, এইটা 3টে আছে বলে 3 অণু গ্লিসারল নয়, এখনও গ্লিসারলের সঙ্গে ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে 3 অণু। তো এক্সট্রা বন্ড ফর্মেশনের মাধ্যমে এবার কি হচ্ছে, এই যে লাইপেজ এনজাইমটা তখন কি এইটা এই ফার্স্ট এই বন্ডটাকে ব্রেক করতে পারছে, এই বন্ডটাকে ব্রেক করতে পারছে, কিন্তু এই বন্ডটা ব্রেক হতে পারছে না। তার মানে কি আমার এখনও গ্লিসারলের সঙ্গে এখনও ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, দেখে আমরা এটাকে মনোগ্লিসারাইড বলে থাকছি, মনোগ্লিসারাইড উৎপন্ন হচ্ছে। আর ফ্যাটি অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সিম্পল। আজকে আমি একটু ওই চ্যাপ্টারটা অর্গ্যানিক চ্যাপ্টারটা একটু পড়িয়ে দিলাম। যাই হোক, তো এখনও গ্লিসারলের সঙ্গে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত ছিল, যেটা ফ্যাট, এটা ফ্যাট। তো এই ফ্যাট থেকে এই লাইপেজ এনজাইম বিক্রিয়া করে এটাকে মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে। মনোগ্লিসারাইড বলতে দুটো বন্ড ব্রেক করছে, একটা বন্ড ব্রেক করতে পারছে না, সো মনোগ্লিসারাইড। ব্যাস এইটুকুই ছিল আমাদের আজকে আলোচনার মধ্যে। আজকে আমি তোমাদের সামনে সমস্ত রকম এনজাইমস যেগুলো আমাদের অগ্ন্যাশয় রসে প্রেজেন্ট থাকছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আই হোপ ইউ গাইস এনজয় দ্য লেকচার। তো এই সঙ্গে আমরা প্রায় ডাইজেস্টিভ গ্ল্যান্ড এটা শেষ করে ফেললাম, আমাদের যা ছিল মোটামুটি সব শেষ, বেশ আর কিচ্ছু নেই। হ্যাঁ, তো আর এখান থেকে আমি যা ছিল মোটামুটি সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, বা আমার যা জানা ছিল বলতে গেলে। হ্যাঁ, তো এর উপরে আর কিছু থাকবে বলে আমি অন্তত আশা করছি না। তো এরপরে আমরা যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ক্লাস 12 একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের যৌনধারণ। তো সেটা অত্যন্ত ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং পড়তে খুব ভালো লাগবে। যাই হোক, তো এখানে এই চ্যাপ্টারটা সমাপ্তি আমরা ঘোষণা করছি। বেশ কয়েকটা লেকচারই এর ওপর হলো। এরপরে ফিজিক্সেরও ভিডিও আসছে অবশ্যই। এরপরে ফিজিক্সে আমি ভাবছি ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে বা কার্যক্ষমতা শক্তি, তারপরে ওই ভিডিওটা নাম কি বেশ হ্যাঁ থার্মোডাইনামিক্সের উপর ভিডিও আনবো। তো যাই হোক, এখানেই এই চ্যাপ্টারটা শেষ। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তবে আমারও একটু আগ্রহটা বৃদ্ধি হবে ভিডিও করতে। টিল দেন কিপ ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।